তো এই চিন্তাধারা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ইদার খারেজি অথবা তারা বাগি, এবং এদের নেতা হলো শেখ মুজিবুর রহমান, খারেজিদের নেতা অথবা বাগিদের নেতা। তো সমস্যা হয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার পর খারিজিদের নেতা বা বাগিদের নেতা শাসক হয়ে গেছে। তো শেখ মুজিবুর রহমান এখন হয়ে গেছে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাইহি। তো এটা থেকেও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তোলা যায়, সেটা হলো যে মুক্তিযোদ্ধারা কি আসলে খারেজি নাকি বাগি? মানে ব্যাপারটা কি এরকম যে মরলে খারেজি বাঁচলে আমির, ঠিক আছে, মানে মরলে বাগি বাঁচলে গাজী, এরকম নাকি ব্যাপারটা? তো যাই হোক, এরকম অনেকগুলা দিক আসলে আছে। সো আমরা একটা সিম্পল জায়গা থেকে শুরু করি, সেটা হলো যে অ্যাজ এ জেনারেল রুল, একটা মূলনীতি হিসেবে আমরা বলতে পারি ইন জেনারেল আমরা এটাই প্রেফার করব যে মুসলিমরা একসাথে থাকবে, বিভক্ত হবে না, এটাই প্রেফারেবল। বিশেষ করে পাকিস্তান রাষ্ট্র যখন এতটা ত্যাগ তিতিক্ষার ফসল ছিল। তো এটাই যদি অবস্থান হয় তাহলে পাকিস্তানটা আলটিমেটলি আলাদা যে হইল, দুটা যে ভাগ হইলো, এটা কি আসলে ভালো একটা কাজ হয়েছে কিনা, এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে। এবং এটা আসলে ভালো যদি হয়, এটা কার উদ্যোগে আসলে হয়েছে? দেখেন, পাকিস্তান যখন তৈরি হয়েছে তখন এই অঞ্চলের মুসলিমরা খুব এনথুজিয়াস্টিকলি, খুব উৎসাহ ভরে, খুব আগ্রহ ভরে কিন্তু পাকিস্তানের অংশ হয়েছে সবার আগে। ইনফ্যাক্ট তারা বলছে যে হ্যাঁ, আমরা পাকিস্তানের অংশ হইতে চাই, এটা তারা বলছে। 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে এটা সমর্থন করছে, ব্যাপক দেশপ্রেম তাদের মধ্যে ছিল। পাকিস্তান আর্মির অংশ হিসেবে এখানকার মানুষ সেনাবাহিনীতে যুদ্ধ করছে, মারা গেছেন তারা। তাহলে যেটার জন্য তারা এত কিছু করলো, এত আগ্রহ ভরে যে দেশটা হইলো, 65 সালের কথা, এটা 6 বছরের মধ্যে কেমনি এটা আলাদা হয়ে গেল? এবং এটা কি কোনো আদর্শিক লড়াই তাহলে ছিল কিনা? এটা কি বাঙালি জাতীয়তাবাদের জন্য অথবা মুজিববাদের জন্য বা এরকম কোনো কারণে কি আসলে এটা আলাদা হয়ে গেল কিনা, নাকি পুরো জিনিসটা আসলে একটা ভারতের চক্রান্ত ছিল? তো শেখ মুজিবুর রহমান একটা এজেন্ট ছিল, সে মন্ত্রতন্ত্র করে সবাইকে এই করে করছে, ব্যাপারটা কি আসলে এরকম কিনা? তো এই ব্যাপারগুলো আমরা খুব সিম্পলভাবে চিন্তা করার চেষ্টা করি, বাট আমি মনে করি আসলে এত সিম্পলভাবে ব্যাপারগুলো আসলে ব্যাখ্যা করা যায় না। প্রথমত দেখেন যে আপনারা সবাই বই পড়ছেন, হিস্ট্রি পড়ছি, আমরা বইয়ের হিস্ট্রিটা পড়ছি, যেটা অবভিয়াসলি বায়াস একটা হিস্ট্রি, বাট এটা আমরা মোটামুটি সবাই জানি। সেটা হলো যে এখানকার মানুষের মধ্যে কিছু গ্রিভেন্সেস ছিল, মানে তাদের মধ্যে বঞ্চিত হওয়ার একটা অনুভূতি ছিল পূর্ব পাকিস্তানে। এখন এই অনুভূতিটা কি আসলে জাস্টিফাইড ছিল কিনা? এটা জাস্টিফাইড ছিল, বাস্তবতা ছিল যে এখানে কিছু বৈষম্য ছিল, অর্থনৈতিক, অবকাঠামোগত, সাংস্কৃতিক, রাজনৈতিক, নানা ধরনের বৈষম্য এখানে ছিল। যেহেতু আপনারা সবাই এগুলো পড়ে আসছেন, সেজন্য আমি এগুলো ডিটেল আলোচনায় যাব না, আমি সিম্পলি দুই একটা বলে যাই। ফর এক্সাম্পল, পাকিস্তান যখন গঠন হলো এরপরেই কিন্তু 1949 সালে একটা দুর্ভিক্ষ হয় এইখানে, এবং দুর্ভিক্ষের সময় যেটা হয়, চালের দাম প্রায় 5 গুণ বেড়ে যায়, এবং গভর্নমেন্ট এখানে খুব একটা গুরুত্ব তখন দেয় নাই এই বিষয়টা সলভ করার দিকে। এটা কিন্তু তখনই মানুষের মধ্যে একটা বঞ্চনার অনুভূতি তৈরি করে। পাশাপাশি আপনারা জানেন যে সেলস ট্যাক্স সংক্রান্ত একটা ব্যাপার ছিল, যে এখানকার যে রাজস্ব হইতো ওটা তারা ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, প্রদেশের নিয়ন্ত্রণে না রেখে কেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, এরকম ব্যাপার ছিল। জিডিপির ক্ষেত্রে যে আইয়ুব খানের অধীনে 60 থেকে 70-এর মধ্যে 10 বছরে জিডিপি বাড়ছে 6.7%, পুরো পাকিস্তানের, কিন্তু এখানের বাড়ছে 3.6%। সো এই ধরনের অনেক ডেটা আসলে আছে যে আসলে এখানে একটা বৈষম্য ছিল। এখন অন্য একটা ব্যাপারও ছিল যে যখন ব্রিটিশরা চলে গেছে, চলে যাওয়ার আগেই কিন্তু ওই অংশটা রিলেটিভলি বেশি উন্নত ছিল। ওই জায়গাটাতে শিক্ষিত মুসলিম যারা, একটু সম্ভ্রান্ত মুসলিম যারা, তারা ওই দিকে থাকতো। আবার এইদিকে যারা হিন্দুরা ছিল, এরা সবাই কিন্তু ভারতে চলে গেছে। তাদের যে ক্যাপিটাল ছিল, পুঁজি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সম্পদ ছিল, ওগুলো কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। সো অবকাঠামোগত কিছু ইস্যু আসলে ছিল। ব্যাপারটা এমন না যে পুরো জিনিসটাই একদম বৈষম্য, সবই কিছু এরকম না, এখানে কিছু হিস্টোরিক রিজনও আসলে ছিল। এরপর রাজনৈতিক বৈষম্যের ব্যাপার আছে, যেমন 65-এর ওয়ারের সময়, যুদ্ধের সময়, একটু আগেই বললাম, এই অংশটা পুরোপুরি ওপেন ছিল, খালি ছিল, ইন্ডিয়া চাইলেই দখল করে নিতে পারতো, ইন্ডিয়া করে নাই। কিন্তু এখানে যারা রাজনীতি সচেতন মানুষ, তাদের মধ্যে একটা অনুভূতি হয়েছে যে আমাদের ব্যাপারে তো আসলে কেয়ার করতেছে না, আমাদেরকে একদম অরক্ষিত রেখে দেওয়া হলো, এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করছে। ভোলা সাইক্লোন 1970 সালের প্রায় 3 থেকে 5 লাখ মানুষ মারা গেছে, এবং পাকিস্তান গভর্নমেন্ট এটাকে খুবই উদাসীনতার সাথে ডিল করছিল। এটা পরবর্তীতে আইয়ুব খান, পরবর্তী যে ইয়াহিয়া খান সম্মত, সে পরবর্তীতে স্বীকারও করছিল। এবং মাওলানা ভাসানী তখন একটা বলছিল যে এখানে ব্যাপক অদক্ষতা হয়েছে, এবং সে বলছিল যে পদত্যাগ করতে হবে, এরকম দাবিও তখন তোলা হয়েছিল। এবং পরবর্তী নির্বাচনের যে রেজাল্টটা হয়েছিল, ওটার পেছনে একটা বড় ভূমিকা ছিল। ভোলা সাইক্লোনের যে ইফেক্টটা ছিল, এটা 70-এর নির্বাচনে আওয়ামী লীগের যে ল্যান্ডস্লাইড বিজয়, ভূমিধস বিজয়, এটার পেছনে একটা বড় ভূমিকা রাখছিল। আরেকটা বড় ইস্যু হলো ভাষা আন্দোলন। এটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ইস্যু, যে আমরা জানি যে 48 সালে যখন পাকিস্তান গঠিত হইল, তারপর জিন্নাহ সাহেব এসে বলল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে
উর্দু এবং শুধুমাত্র উর্দু হবে। এবং এই জিনিসটা বাঙালি যারা ইন্টেলিজেন্সিয়া ছিল, ইন্টেলেকচুয়ালস ছিল, ছাত্ররা ছিল, বুদ্ধিজীবীরা ছিল, পলিটিশিয়ানরা ছিল, তারা ইতিবাচকভাবে নেয় নাই। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার আছে, সেটা হলো যে আওয়ামী প্রোপাগান্ডার কারণে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা বলি যে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, যে মানে আপনাকে মানে বাংলায় কথা বলতে দিবেই না। ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা ছিল যে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রভাষা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা হবে উর্দু। প্রদেশগুলো নিজেদের মতো যে কোনো ভাষা ইউজ করতে পারবে। সো ব্যাপারটা এমন না যে মুখের ভাষা কেড়ে নিতে চায় বা এরকম কিছু না, কিন্তু এখানে আত্মসম্মান, আত্মমর্যাদা বা নিজের স্টেক, আমার একটা দাবি আছে, এটা মানা হচ্ছে না, এরকম কিছু ব্যাপার ছিল। যেমন ধরেন এই যে তর্কটা, উর্দু নিয়ে তর্কটা, এটা কিন্তু পাকিস্তান হওয়ার আগে থেকে শুরু হয়েছে। পাকিস্তান তৈরি হওয়ার আগে উত্তরপ্রদেশের একজন রাজনীতিবিদ ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। উনি বলছিলেন পাকিস্তান গঠন হওয়ার আগেই যে এই দেশটার ভাষা হওয়া উচিত উর্দু। এটা উনি কেন বললেন? কারণ তার কিছুদিন আগে ভারতের ক্ষেত্রে বলা হচ্ছিল যে ভারতের ভাষা হবে হিন্দি, তো তখন উনি বললেন যে এটার ভাষা হতে হবে উর্দু। এর মাস দুয়েক পরে আলিগড় ইউনিভার্সিটি যিনি ভাইস প্রিন্সিপাল ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উনিও বললেন যে হ্যাঁ, এটা উর্দু হইতে হবে। তো তখনই কিন্তু পূর্ব পাকিস্তানের প্রতিবাদ হয়েছিল যে না, আমরা উর্দু এটা মানি না, আমরা চাই বাংলা হোক। তাদের যুক্তিটা কি? তাদের যুক্তিটা হলো যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার মধ্যে, পুরা পাকিস্তানের জনসংখ্যার মধ্যে বাঙালিরা মেজরিটি, ঠিক আছে? যত জনসংখ্যার মধ্যে বাংলাদেশের মেজরিটি, এবং পাকিস্তানের 5টা প্রদেশ আছে, মানে 5টা প্রদেশের 5টা ভাষা আছে, বাংলা, পাঞ্জাবি, সিন্ধি, বালুচ, পশতু। তো এটার মধ্যে মেজরিটি বাঙালি। উর্দু এদের কারোরই ভাষা না। উর্দু হলো মূলত উত্তরপ্রদেশ, লখনৌ, এই জায়গার একটা ভাষা, এবং দিল্লি সালতানাত এবং মুঘল আমলের সময় এটা প্রশাসনিক ভাষা হিসেবে ইউজ হতো, এবং এই বেল্টের লোকজন খুব পোয়েটিক, সুন্দর উর্দু বলে। তো এইটাকে আপনি এসে কেন বসাবেন? এটা ছিল তাদের যুক্তি। আপনি আমার একটা নেন, এবং জিন্না সাহেব উনি নিজে কিন্তু উর্দু বলতে পারতেন না তেমন একটা। ওনার ভাষা, উনি ইংরেজি ভালো বলতেন, অনেক ইংরেজি মানে মূলত বলতেন, আর গুজরাটি উনি বলতেন, ওনার ভাষা গুজরাটি ছিল। উর্দু উনি খুব যে বলতে পারতেন ব্যাপারটা এমন না। তো এইখানে তাদের একটা আপত্তি ছিল যে কেন আপনারা এটা করবেন, আমাদেরটা কেন করবেন না, যেখানে আমরা মেজরিটি। এবং ভাষা নিয়ে এই তর্কটা, এটা কিন্তু শুধুমাত্র কমিউনিস্টদের বা বাঙালি জাতীয়তাবাদীদের ইস্যু, ব্যাপারটা এমন না। আপনি দেখবেন যে অনেক ওয়েল মিনিং মানুষ, তাদের মধ্যেও এটা নিয়ে একটা আপত্তি ছিল। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৎকালীন দৈনিক আজাদিতে একটা আর্টিকেল লিখছেন। ওখানে উনি বলছেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে ইংরেজি, কারণ অলরেডি আমরা ইংরেজি ব্যবহার করতেছি, অলরেডি প্রশাসনিক কাজে ইংরেজি ব্যবহার হয় ব্রিটিশ রাজের সময় থেকে, আপনারা এটাকে রেখে দেন। যদি আপনি বলেন যে ইংরেজি বিদেশি ভাষা, এটা রাখবো না, তাহলে বাংলাকে করেন, কারণ বাংলা মেজরিটির ভাষা। যদি আপনি বলেন শুধু বাংলা রাখবো না, ঠিক আছে, তাহলে তার সাথে উর্দুকে রাখেন। এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবস্থান। উনি কিন্তু কমিউনিস্ট বা এরকম কোনো কিছু না, ইন্ডিয়ার এজেন্ট বা এই টাইপের কিছু না। এরপরে উনি আরেকটা আর্টিকেল লিখছিলেন, সেখানে বললেন যে আলটিমেটলি পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত আরবি। যদি পাকিস্তান যে স্বপ্ন নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছে ইসলামের নামে, এটা যদি বাস্তবায়ন করতে হয়, রাষ্ট্রভাষা হতে হবে আরবি। এটা ছিল ওনার অবস্থান। একই ধরনের বক্তব্য আছে আবুল মনসুর আহমেদের, মাহফুজ আনাম সাহেবের বাবা। উনি একসময় কংগ্রেস করছেন, তারপর কৃষক প্রজা পার্টি করছেন, তারপর মুসলিম লীগ করছেন, ঠিক আছে? দীর্ঘ সময় উনি মুসলিম লীগের রাজনীতি করছেন। তো উনি বলছেন যে জিন্না সাহেবকে আমি 25 বছর ধরে চিনি, এর মধ্যে 5 বছর তার বিরুদ্ধে রাজনীতি করছি কৃষক প্রজা পার্টিতে, পরের 20 বছর ওনার সাথে রাজনীতি করছি। কিন্তু ভাষার ব্যাপারে উনি যে অবস্থানটা নিছেন, এটা আমার কাছে দায়িত্বজ্ঞানহীন অবস্থান মনে হয়েছে। যে এত স্পর্শকাতর ইস্যুতে তার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, এবং উনি নিজে উর্দু পারেন না, নিজে বাংলাও পারেন না, উনি কেন এত শক্তভাবে এটা করতেছেন? পাকিস্তানের জনসংখ্যার মেজরিটি তো বাংলাভাষী, এবং গণতন্ত্রের মাতৃভাষার গুরুত্ব কতটুকু এটা তো উনি বুঝেন। তাহলে কেন তিনি গণতান্ত্রিক মূল্যবোধ বিরোধী এরকম একটা বক্তব্য দিলেন? এটা আবুল মনসুর আহমেদ সাহেবের বক্তব্য। এখন দেখেন, এই জায়গাটাতে দুই দিক থেকে আপনি যুক্তি দিতে পারবেন। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, একটা সিম্পল যুক্তি দেওয়া যায় যে মেজরিটি যেহেতু বাঙালি, তো বাংলা ভাষা থাকুক। আবার একটা কাউন্টার দেওয়া যায় যে তুমি বাংলা দিবা, তাহলে অন্য প্রদেশে যারা আছে তারা তো বলবে যে পাঞ্জাবি দাও, সিন্ধি দাও, সবাই তাদেরটা বলা শুরু করবে, খালি ওদেরটা কেন হবে? সো আমি এগুলো দিব না, আমি অন্য একটা ভাষা দিব, এবং সেটা হতে পারে যেটা মুঘলদের সময়ে প্রশাসনিক ভাষা ছিল, উইচ ইজ উর্দু। এই কারণে আমি উর্দু দিলাম, এই যুক্তি দেওয়া যেতে পারে। আবার তখন এই দিকটা থেকে কাউন্টার দেওয়া যেতে পারে যে তুমি যদি আরেকটা ভাষায় দাও, তাহলে ইংলিশ দাও, কেন উর্দু দিবা? উর্দু তো আমার নতুন করে শিখতে হবে, লিখতে হবে, এই সেই নানা জিনিসপত্র আছে, তুমি ইংলিশ দাও, ইংলিশ তো অলরেডি প্রচলিত হয়ে আছে। এরকম নানা ধরনের যুক্তি আসলে দেওয়া যায়। আমার কাছে এটা জমি জমা তর্কের মতো মনে হয়। মানে এটা আপনি কন্টিনিউয়াস যুক্তি দিতে পারবেন, আমার লাগবে, এটা কেউ ছাড়ার কিছু নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু মূল পয়েন্টটা যেটা আমার কাছে যেটা মনে হয়, সেটা হলো পাকিস্তানের তৎকালীন সরকার এই ইস্যুটা হ্যান্ডেল করছিল কীভাবে। তর্কটা ঠিক আছে, তর্কের জায়গায় আছে, সবার লজিক আছে, ওকে ফাইন, তারা তর্ক করে যাচ্ছে, বাট আপনি এটা হ্যান্ডেল করলেন কেমনে? পাকিস্তান হ্যান্ডেল কেমনে করছে এটা আমরা জানি। সেটা হলো
21 ফেব্রুয়ারিতে মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, তারা সেখানে ফায়ার করছে এবং মানুষ মারা গেছে। তখন এটা বাস্তব, তো এটা আমরা জানি মানুষ মারা গেছে। এবং এই ঘটনার পর কি হয়েছে, এই ঘটনার কারণে যেটা ছিল ছোট একটা ইস্যু, যেটা হয়তো বা পলিটিক্যালি কনসিয়াস কিছু মানুষ এটা নিয়ে কথাবার্তা বলতেছিল, স্টুডেন্টরা, বুদ্ধিজীবীরা, এই টাইপের লোকজনরা, সেটা হয়ে গেল একটা জাতীয় ইস্যু। বদরুদ্দীন ওমর সাহেব তার বইতে বলতেছেন যে 21 ফেব্রুয়ারির পর এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়ে গেল রাতারাতি। যে জিনিসটা ছোট ছিল, পাকিস্তান গভর্নমেন্টের ওভার রিয়াকশন, এটাকে একটা গণ আন্দোলনে পরিবর্তন করব। এবং এইটাকে পুঁজি করে বাঙালি জাতীয়তাবাদ কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে গেল তখন। মানে এটা ছিল লঞ্চিং প্যাড বাঙালি জাতীয়তাবাদের, এবং এটা একটা বড় এই হয়ে গেল। এবং সাধারণ মানুষের মধ্যে একটা অনুভূতি আসলো যে আমরা তো ভাষার কথা বলছিলাম, আমার উপর গুলি কেন চালাইলো এটার জন্য, রাইট? যে তাহলে মানে আমার কথার কোনো দাম নাই এখানে, বা আমাদের কোনো মূল্য মনে হয় এখানে নাই। সো এই টাইপের জিনিস ছিল। এবং মাহমুদুর রহমান সাহেব ওনার বইয়ে বলতেছেন যে আইয়ুব এর পরবর্তীতে, এটা তো মুসলিম লীগ গভর্নমেন্টের সময়, এর পরবর্তীতে আইয়ুব গভর্নমেন্টের সময়ও পাকিস্তানের সরকার যে ধরনের প্রসেস মানে পলিসিগুলো নিছিল, মাহমুদুর রহমান বলছেন এগুলো হলো কনফিউজিং